আমরা নির্বাচনকে কিভাবে দেখি জানেন? এটা আমাদের কাছে কোনো রাজনৈতিক খেলা নয়। আমাদের কাছে নির্বাচন হলো সুশাসনের জন্য একটা ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা। আজ আমরা উত্তরবঙ্গের কুমার গ্রামের গভীরে যাব। এখানকার ডেটা আর মাটির বাস্তবতাকে এক সুতোয় গেঁথে আমরা শাসনের জন্য একটা কার্যকারী ব্লুপ্রিন্ট তৈরির চেষ্টা করব। যে কোনো জায়গার পলিটিক্যাল ইকোনমি বুঝতে গেলে সবার আগে সেখানকার মাটির টানটা বুঝতে হয়। কুমার গ্রামের আসল পরিচয়টা তো এর ভূগোলেই লুকিয়ে আছে। পাহাড় আর ডুয়ার্সের কোলে থাকা একটা আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানকার পরিচয় এর চা বাগান, এর নদী, এর জঙ্গল, মানুষের জীবন, তাদের স্বপ্ন, তাদের লড়াই, সবকিছু এই প্রকৃতির সঙ্গেই বাঁধা। আচ্ছা, এখানকার জনসংখ্যার পরিসংখ্যানটা একবার দেখুন। সংখ্যাগুলো কিন্তু অনেক কথা বলছে। কুমারগ্রাম ব্লকে প্রায় ৩৬% তফসিলি জাতি আর ৩০% তফসিলি উপজাতি, মানে দুটো কমিউনিটি মিলিয়ে প্রায় ৬৬%, যা রাজ্যের গড়ের চেয়ে অনেক অনেক বেশি। আর ধর্মীয়ভাবে দেখলে প্রায় ৮২% হিন্দু আর ১২% খ্রিস্টান। এই দ্বৈত ডেমোগ্রাফিক গঠনই এখানকার সামাজিক আর রাজনৈতিক সমীকরণকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সুন্দর প্রকৃতির আড়ালে যে কঠিন সত্যিটা লুকিয়ে আছে, সেটা হলো দীর্ঘস্থায়ী অনুন্নয়ন। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল, নদীর বাঁধগুলো মজবুত নয়। ফলে বর্ষা এলেই মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। যেমন ধরুন, বিট্টিবাড়িতে সংকোষ নদীর বাঁধ সারানোর জন্য ১ কোটি টাকার একটা প্ল্যান শুরু হয়েছিল, কিন্তু কাজটা মাঝপথেই থেমে আছে। এই ছবিগুলো শুধু ভাঙা রাস্তার নয়, এগুলো আসলে মানুষের ভাঙা স্বপ্ন আর না রাখা প্রতিশ্রুতি ছবি। আর এই এলাকার অর্থনীতির একেবারে গোড়ায় যে সমস্যাটা, সেটা হলো জীবিকার সংকট। একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ কাজ হারিয়েছেন। ফলে বাড়ির তরুণরা বাধ্য হয়ে দিল্লি, কেরালা বা বেঙ্গালুরুতে চলে যাচ্ছে কাজের খোঁজে। আর পেছনে পড়ে থাকা পরিবারগুলো চালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামের সঙ্গে লড়াই করছে। এটা একটা দুষ্টচক্রের মতো, যা দারিদ্র্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে টেনে নিয়ে যায়। শুধু একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। ভাবুন তো একবার, একজন প্রাক্তন চা শ্রমিক, যার একসময় একটা ভালো কাজ ছিল, তিনি এখন দিনে মাত্র ১০০ টাকায় পাথর ভাঙছেন পেট চালানোর জন্য। এই একটা ছবি হাজারটা পরিসংখ্যানের থেকে অনেক বেশি জোরালো। এটা শুধু টাকার অভাবের গল্প নয়, এটা মানুষের সম্মান হারানোর গল্প। আর এই জমে থাকা ক্ষোভই কিন্তু রাজনৈতিক বদলের জমি তৈরি করে। তো যখন আমরা এই এলাকার সমস্ত ডেটা এক জায়গায় করে বিশ্লেষণ করলাম, তখন ৩টে খুব স্পষ্ট সিগন্যাল বেরিয়ে এলো। এই সিগন্যালগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে আসলে কি ঘটছে, মানুষের অগ্রাধিকার কি, আর রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে। চলুন একটা একটা করে দেখি। প্রথম সিগন্যালটা একটা রাজনৈতিক ভূমিকম্পের মতো। ভাবুন, ২০১৬তে আরএসপি পেয়েছিল প্রায় ৫৫% ভোট আর বিজেপি মাত্র ৭.৫%। ৫ বছরের মধ্যে ২০২১-এ ছবিটা পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেল। বিজেপি পৌঁছে গেল ৪৮% আর আরএসপির ভোট ৫%-এরও নিচে নেমে এলো। এটা শুধু সরকার বদল নয়, এটা একটা পুরো রাজনৈতিক প্রজন্মের চিন্তাভাবনার বদল, একটা গোটা ইকোসিস্টেমের পতন। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল পরিবর্তনটা হলো কেন? উত্তরটা লুকিয়ে আছে দ্বিতীয় সিগন্যালটায়, গভীর উন্নয়নের অভাব। সোজা কথায় সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে ঠিকমতো পৌঁছায়নি। ডেলিভারি খুবই কম ছিল। রাস্তাঘাট, বাঁধ, এইসবের অবস্থাও খারাপ। এই যে একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছিল, সেটাই নতুন একটা রাজনৈতিক শক্তিকে জায়গা করে দিয়েছে। আর ৩ নম্বর সিগন্যালটা বেশ মজার। এটা হলো বর্তমান বিধায়কের প্রোফাইলের মধ্যে থাকা একটা প্যারাডক্স বা বৈপরীত্য। একদিকে উনি নিজে একজন আদিবাসী নেতা, যা এখানকার মানুষের সঙ্গে জুড়তে সাহায্য করে। পেছনে একটা জাতীয় দলের জোড়ো আছে। কিন্তু অন্যদিকে দলের ভেতরের কোন্দল বারবার সামনে চলে আসে আর উন্নয়নের কাজও চোখে পড়ে না। এই শক্তি আর দুর্বলতার টানাপোড়েনই নিয়ে এখানকার রাজনীতিকে আরও জটিল করে তুলেছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে এত চ্যালেঞ্জ, এই যে ডেটা থেকে উঠে আসা সিগন্যালগুলো, এগুলোকে কিভাবে আসল জনসেবার সুযোগে বদলে ফেলা যায়? ডেটা তো আমাদের সমস্যাটা দেখিয়ে দিয়েছে, কিন্তু সমাধানের জন্য আমাদের আরও গভীরে যেতে হবে। দেখতে হবে এই ফলাফলের পেছনে কোন সিস্টেমগুলো কাজ করছে। আসুন এবার এই নির্বাচনী ফলাফলের একটা অ্যানাটমি বা ব্যবচ্ছেদ করা যাক। ব্যাপারটা কোনো একজন ব্যক্তির সাফল্য বা ব্যর্থতার নয়। আসল কারণটা লুকিয়ে আছে কিছু সিস্টেমের মধ্যে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক।
এই তিনটে সিস্টেম কিভাবে একসঙ্গে কাজ করে এই ফলাফলটা তৈরি করল সেটা বোঝাটা খুব জরুরি। পলিটিক্যাল সিস্টেমে একটা জবরদস্ত টানাপোড়েন চলছে। একদিকের কেন্দ্রের শাসক দল, অন্যদিকে রাজ্যের। এই লড়াইয়ের মধ্যে কেন্দ্রের অনেক প্রকল্প রাজ্যের সিস্টেমকে বাইপাস করে সরাসরি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আবার সিটিজেনশিপের মতো জাতীয় ইস্যুগুলো এখানকার স্থানীয় মানুষের মনে গভীর ছাপ ফেলছে। ভোটাররা এই দুটো বিপরীত শক্তির মাঝখানে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্ত নিচ্ছে। আর কুমারগ্রামের অর্থনীতির সবচেয়ে বড় সত্যিটা হল এখানকার দীর্ঘস্থায়ী দারিদ্র্য। চা বাগানগুলো বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্ব আর মাইগ্রেশন এখানকার জীবনের অঙ্গ হয়ে গেছে। এই অবস্থায় যে দলই হোক না কেন, সরকারের কাছ থেকে পাওয়া যে কোনো সাহায্য মানুষের কাছে শুধু একটা প্রকল্প নয়, ওটা তাদের বেঁচে থাকার অবলম্বন। আর এখানেই আমাদের সংবিধানের মূল ভাবনাটা মনে রাখতে হবে। শাসনের লক্ষ্য শুধু টাকা বা সাহায্য দেওয়া নয়, আসল লক্ষ্য হল এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে প্রত্যেকটা মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারে। কারণ আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে সেই মর্যাদাপূর্ণ জীবনেরই অধিকার দেয়, যেখানে মানুষ ভয় আর অভাব থেকে মুক্ত হয়ে বাঁচতে পারে। এর সাথে যোগ করুন সামাজিক আর পরিবেশগত দিকগুলো। এখানকার প্রভাবশালী আদিবাসী সংস্কৃতি, যা এই মাটির পরিচয়, কাজের জন্য তরুণদের বাইরে চলে যাওয়া, সংকোষ আর রায়ডাক নদীর বারংবার বন্যা আর খারাপ রাস্তাঘাট, এই সব কিছু মিলেই মানুষের জীবন আর তাদের রাজনৈতিক পছন্দকে তৈরি করে। সমাজ আর পরিবেশকে বাদ দিয়ে কোনো জায়গার রাজনীতিকে পুরোপুরি বোঝা যায় না। এবার আমরা ভোটের গভীরে ঢুকব, একেবারে ফরেনসিক অ্যানালিসিসের মতো। আমরা এটাকে বলি ফরেনসিক প্যাটার্ন মেমরি। মানে ভোটটা ঠিক কোথা থেকে এলো, কেন এলো, আর কোন গোষ্ঠীর ভোট কোন দিকে গেল সেটা খুঁজে বের করা। এই বিশ্লেষণই ভোটের পেছনের আসল গল্পটা বলে দেয়। আর আমাদের এই অনুসন্ধানের সবচেয়ে বড় আবিষ্কার হল 2016 সালে আরএসপির যে প্রায় 55% ভোট ছিল সেটা কিন্তু উবে যায়নি। ওই বিশাল ভোট ব্যাংকটা প্রায় পুরোটাই বিজেপির দিকে চলে গেছে। বামেদের চিরাচরিত ভোট ব্যাংকের এই শিফটটাই ছিল 2021-এর খেলার টার্নিং পয়েন্ট। এর সাথে যদি আমরা ভোটার টার্নআউট বা কতজন ভোট দিয়েছেন সেই সংখ্যাটা দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। 2016-তে টার্নআউট ছিল প্রায় 76%, যেটা 2021-এ বেড়ে 85% ছাড়িয়ে গেল। এই 9%-এর বেশি বৃদ্ধি কিন্তু সাধারণ ঘটনা নয়। এটা পরিষ্কার বলছে যে মানুষ শুধু মত বদলায়নি, তারা লাইন দিয়ে ভোট দিয়ে সেই বদলটা নিশ্চিত করতে চেয়েছিল। এটা ছিল পরিবর্তনের জন্য একটা গণ ইচ্ছার প্রকাশ। এই যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হল, তার পেছনে বেশ কিছু কারণ ছিল। 2019-এর কাটমানি বিতর্ক, 2021-এর ভোটের পরের হিংসার ভয়, 2022-এর শিক্ষক নিয়োগ দুর্নীতি, আর তার সাথে নাগরিকত্ব নিয়ে একটা চাপা উদ্বেগ, এই সবকটা ঘটনা একটার পর একটা জুড়ে গিয়ে একটা বড় ক্ষোভের পাঁচিল তৈরি করেছিল। তো এতক্ষণ আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলে তো হবে না, সমাধানও দরকার। তাই আমরা ডেটার ওপর ভিত্তি করে শাসনের জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছি। আমাদের কাছে শাসন মানে খরচ নয়, শাসন হলো মানুষের ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট। শুধু 3টে উদাহরণ দেখুন, তাহলেই বুঝবেন। ধরুন 50 কোটি টাকা দিয়ে ন্যাশনাল হাইওয়ে 27 আপগ্রেড করা হলো। এতে শুধু যাতায়াতই ভালো হবে না, বছরে প্রায় 20 কোটি টাকার ব্যবসা বাড়বে আর 500টা নতুন কাজ তৈরি হবে। বা ধরুন 15 কোটি টাকা দিয়ে সংকোষ নদীর বাঁধটা মজবুত করা হলো। এতে প্রতি বছর যে 20 কোটি টাকার ফসল নষ্ট হয় সেটা বেঁচে যাবে। আর একটা টি বিজনেস পার্ক তৈরি করতে যদি 25 কোটি টাকা লাগে, তাহলে সেখান থেকে প্রায় 300টা স্থায়ী চাকরির ব্যবস্থা হতে পারে। বড় প্রজেক্টের সাথে সাথে ওয়েলফেয়ার বা কল্যাণমূলক প্রকল্পগুলোকেও 100% মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটাই লক্ষ্য হওয়া উচিত। প্রত্যেক যোগ্য পরিবারের জন্য পাকা বাড়ি, প্রত্যেক বাড়িতে পরিষ্কার জল, আর সব পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষা, এটা নিশ্চিত করতেই হবে। এটাই হলো আসল সোশ্যাল সেফটি নেট, যা মানুষকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।
আর এই সব কাজ করার সময় একটা খুব জরুরি আধুনিক মূল্যবোধকে মাথায় রাখতে হবে। মানুষের সাথে যোগাযোগের ভিত্তি হতে হবে ভারতের ডেটা সুরক্ষা আইন মেনে চলা, অর্থাৎ প্রাইভেসি আর কনসেন্ট বা সম্মতিকে সম্মান করা। সম্মতি ছাড়া কোনো নাগরিকের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা শুধু বেআইনি নয়, এটা অনৈতিকও বটে। শেষ পর্যন্ত কুমারগ্রামের জন্য একটা পরিষ্কার ভিশন দরকার। এমন একটা কুমারগ্রাম যেখানে তরুণদের কাজের জন্য বাইরে যেতে হয় না, যেখানে কৃষকদের ফসল বন্যার ভয়ে ডুবে যায় না, আর যেখানে প্রত্যেকটা পরিবার সম্মানের সঙ্গে ভয় ছাড়া বাঁচতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দলের ভেতরের কোন্দল আর ব্যক্তিগত ক্ষমতার লড়াই এই বড় স্বপ্নটাকে ভেঙে দিতে পারে। রাজনীতির আসল উদ্দেশ্য মানুষের সেবা করা, ক্ষমতা ভোগ করা নয়। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 0180 420 4160. Purpose Beyond Politics.